আজকের এপিসোডটিতে ভৌতিক এবং দৈব দুই রকমের ঘটনাই আছে। যারা দৈব ঘটনা শুনতে আগ্রহী নন তাদের কাছে আমি অনুরোধ রাখবো ভিডিওটি 11 মিনিট থেকে 21 মিনিটের যে অংশটি রয়েছে সেটি স্কিপ করে যেতে। বাকি আজকের এপিসোডটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনি শুনছেন টেরর এফএম, আমি অর্পণ আছি আপনাদের সাথে। আজকের ঘটনা শেয়ার করেছেন চিরঞ্জীব বাবু, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর প্রতিবারের মতন এবারেও জানাতে চাইবো যে আপনারাও যদি আপনাদের নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক এবং প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আর দেরি করব না, আজকে শুরু করছি আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. কেমন আছেন চিরঞ্জীব বাবু? এই আমি মোটামুটি ভালোই আছি। একটু গরম পড়েছে, বুঝতেই পাচ্ছেন। অসম্ভব গরম পড়েছে। অসম্ভব গরম। আর আমি দোতলার উপরের ঘরে থাকি তো গরমটা একটু বেশি। রাত্রি 12টার সময় মেঝেতে পা দিলে পা পুড়ে যায় আর কি। আজকে বোধহয় একটু ঝড় বৃষ্টি হয়েছে তো শুনলাম। এখন ঝড় বৃষ্টি হচ্ছে, এখন চলছে বাইরে ঝড় বৃষ্টি। এখন ওয়েদারটা মনোরম লাগছে। যাই হোক, আপনার সাথে অঙ্কিতাদির মাধ্যমে আমার কথা হয় এবং আমি জানতে পারি যে আপনি একজন স্পিরিচুয়াল পার্সন রয়েছেন, মানে আপনি সাধন ভজনের মধ্যে অনেকটাই নিজের জীবন অতিবাহিত করেছেন এবং আমি জানতে পারি যে আপনার লাইফে এরকম কিছু ভৌতিক ঘটনা ঘটেছে যেগুলো খুবই ভয়ানক বলা যেতে পারে। আপনি যেহেতু জানেন যে আমাদের চ্যানেলটা মানুষের জীবনে ঘটে যাওয়া নানা রকম ভৌতিক অভিজ্ঞতা আমরা তাদের মুখ থেকে শুনে থাকি। আজকে যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আপনার জীবনে যে ঘটনাগুলো আছে সেগুলো যদি একটু পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করেন। হ্যাঁ, আমি বলতে চাই যে ভৌতিক ঘটনা একটা আমার কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার এই কারণে যে এই যে অশরীরী ব্যাপার, যদি ভূত থাকে তবে ভগবানও আছেন, এটা অবশ্যই প্রমাণিত হয় যে ভূত আছে মানে ভগবানও আছেন। যাদের আমরা অতীন্দ্রিয় মনে করি, অতীন্দ্রিয় আত্মা, যা আমরা আমাদের এই চরাচর জগতে আমাদের এই অনুভূতি চামড়ার চোখ দিয়ে আমরা দেখতে পাই না। সাধারণত চামড়ার চোখ দিয়ে দেখতে পাই না, তারপরে হাত দিয়ে স্পর্শ করতে পারি না, কিন্তু ওরা সবসময় আমাদের সঙ্গে আছেন। যেমন ভূত আছেন তেমনি ভগবানও আছেন, এই দুজনেরই অস্তিত্ব আছে। অশরীরী বা বিদেহী আত্মা সবসময় আমাদের মধ্যে দিয়ে চলাফেরা করছে, কিন্তু আমরা তাকে উপলব্ধি করতে পারি না বা জানতে পারি না। যেমন ভগবান সম্বন্ধে বলা হয়, ভগবান ঋষিকেশ নিজে বলছেন যে আমাদের হৃদয়ের মধ্যে থেকে আমাদের যন্ত্রের মতন বাইরে ঘুরিয়ে বেড়াচ্ছেন, মানে বাইরে আমরা তাকিয়ে আছি, আমরা ভেতরের দিকে কেউ তাকাচ্ছি না। তাকালে জানতে পারতাম বা বুঝতে পারতাম। যাই হোক, আমার এই জীবনের অভিজ্ঞতার মধ্যে আমি একটা ঘটনা বলছি, সেটা হচ্ছে আমরা নেপালে গেছিলাম, সেটা 2007 সালের ঘটনা। অঙ্কিতা, যার মাধ্যমে আপনার আমার সঙ্গে পরিচয় হয়েছে, অঙ্কিতারাও সেবার গিয়েছিল। অঙ্কিতার ঘটনাটা মনে আছে কিনা জানি না। অঙ্কিতা গেছিল, ওর বোন লাভু, দিদি গেছিল, মানে লাভু যার ভালো নাম হচ্ছে সুস্মিতা মৈত্র, এবং ওর দিদি গেছিল। এরা 3 বোনই গেছিল। ওর বাবা তখন জীবিতই ছিলেন। 2007 সালের অক্টোবরে আমরা নেপাল গেছি। তখন চেতবনে আমরা এক হোটেলে ছিলাম, নেপালের চেতবন। আচ্ছা। এবার এই চেতবনের যে হোটেলটায় ছিলাম, হোটেলে ওদের বাড়িতে একজন ভদ্রলোক মানে থাকতেন, তার নাম হচ্ছে তপনদা। তপনদা বলে আমরা ডাকতাম। সেই তপনদা আবার আমাকে সে হরে কৃষ্ণদা বলতো। যাই হোক, আমরা দুজন রুমমেট ছিলাম আর কি, আর অন্যান্যদের ঘর আলাদা ছিল। আমরা টোটাল 110 জন গেছিলাম সেবার। দুটো বাসে, ওই নেপালে যাওয়ার পরে দুটো বাসে, একটা বাসে 54 জন, একটা বাসে 56 জন করে আমরা যেতাম, উঠতাম আর কি। একটা বাসে 54 একজন, একটা বাসে 56 জন। ওইখানে যাওয়ার পরে চেতবনে
যে ঘরে আমি আর তপনদা ছিলাম, তপনদাও মারা গেছেন, সেই ঘরে তপনদা সেই সময় একটু বেরিয়ে ওই অঙ্কিতাদের ঘরেই গেছে কোনো একটা আচ্ছা। কারণে। সেই সময় হঠাৎ দেখি কি একটা বড়, যদি মনে করুন দরজার সিটটা যদি নৌকার মতন হয়, মাঝখানে একজন বাহাদুর বসে আছে। আমি বাথরুমে গেছিলাম, বাথরুমে কি করে ওই দরজা শুদ্ধ ওই বাহাদুর ঢুকে গেল, মানে দরজা শুদ্ধ, দরজাটা নৌকার মতন, তার উপরে বসা রয়েছে বাহাদুর। বাহাদুর বসে আমাকে একটা বই দিল, বই দিয়ে আমাকে হিন্দিতেই বললো যে এই বইটা পড়ে নেবেন, এই বইটা আপনার। এই বলে বইটা দিয়ে মুহূর্তের মধ্যে আবার যেমন করে এসেছিল, যেমন ওই যে মানে বোট গুলি যায় না ওই ভীষণ খরস্রোতা নদীতে, হুম বোট হুম গুলি হুম। খুব জোরে ভেসে বেড়ায়, সেরকম বোটের মতন আবার ওইভাবেই দরজার ভেদ করে যেন চলে গেল। মানে দরজাটাও নেই, ও যে দরজায় করে এসেছিল সেই দরজাটাও নেই, বাহাদুরও নেই। আমার হাতে একটা বই দিয়ে গেছে, বইটা এখনো আমার কাছে আছে। বইটার নাম ভ্রমণ। এবার বইটা ইনট্যাক্ট আমার কাছে ছিল, আমি সবাইকে দেখিয়েছি বইটা, যে এই বইটা আমাকে দিয়ে গেছে। এমনকি হোটেলের ম্যানেজারকেও বললাম, ম্যানেজার বলছে যে এই বইটা তো আমরা অনেক দিন খুঁজছিলাম, বইটা আমরা পাইনি, এই বইটা আমরা পাইনি। এখানে একজন বাহাদুর ছিল, এই বাহাদুর একটা এখানে হোটেলের সামনে একটা পাথর, বড় একটা পাথর চাপা পড়ে বাহাদুর মারা গেছে। আচ্ছা। বড় একটা মানে যেমন ই হয় না ল্যান্ডস্লাইডিং, হুম। ওইরকম হয়ে ওর মাথার উপরে পাথরটা পড়েছিল, পড়ে মারা গেছে। সেই বাহাদুর এই বইটা যখন আপনাকে দিয়েছে তখন এই বইটা আপনারই। বই শুদ্ধ শুদ্ধ প্রমাণ রয়েছে, এখনো আমার কাছে রয়েছে বইটা। বইটা আমি কোন ল্যাঙ্গুয়েজে লেখা? ইংলিশে। টোটালি ইংলিশ তো? হুম, 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 হুম। আচ্ছা। যাই হোক, এই একটা মানে ঘটনা, এটা অঙ্কিতারাও দেখেছিল সেই সময় বইটা। আচ্ছা, আমি এখনো একটা মিনিট আপনাকে ইন্টারাপ্ট করছি। একটা জিনিস আমার হুম, হুম, শ্রোতা বন্ধুদেরকে বলে দিতে চাইছি। হুম, অঙ্কিতা দি আমাদের সাথে একটা ঘটনা নিজের শেয়ার করেছিলেন, এবং সেটা যদি আপনারা শুনতে চান তাহলে 28 নম্বর এপিসোডটা গিয়ে শুনতে পারেন। সেখানে অঙ্কিতা দির নিজস্ব জীবনে যে ঘটনাগুলো আছে সেগুলো উনি ওখানে শেয়ার করেছেন। পরের যে ঘটনাটা বলতে যাচ্ছিলেন। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার ঠাকুমা মারা গেছিলেন। আচ্ছা। এটা 1984 এর কথা, ঠিক আছে। এবার আমি আহ, মানে বাড়িতে রয়েছি, আর আমাদের ঠাকুমার কাজ হচ্ছিল আমাদের জ্যাঠাদের বাড়িতে, জ্যাঠামশাইয়ের বাড়িতে। সেই বাড়িটা আমাদের নিমতা আলিপুরের এখানে। এবার বাড়ি শুদ্ধ কেউ নেই, আমি বাড়িতে উপর হয়ে শুয়ে শুয়ে অঙ্ক করছিলাম। প্রশ্নমালা ছিল 13 প্রশ্নমালা, ক্লাস 8-এর বই, তখনকার দিনের মধ্যশিক্ষা পর্ষদের। সেই বই থেকে করতে করতে ভাবছি আর দুটো অঙ্ক করব, আর দুটো অঙ্ক করলে এই প্রশ্নমালা শেষ হয়ে যাবে, তারপরে আমি মানে জেঠুদের বাড়িতে যাব, যেখানে ঠাকুমার কাজ চলছে। আর আমি যে শুয়ে শুয়ে অঙ্ক করছিলাম, মাঝে মাঝে মানুষ তো মুখটা তোলে, মুখ তুলে তুলে দেখছি মানে ঠাকুমা বসে বসে সেলাই করছেন। আমার ঠাকুমার একটা অভ্যাস ছিল কাঁথা সেলাই করা। কাঁথা সেলাই করতেন, এ মাথা ও মাথা সেলাই করতেন, এর মাটির পৈঠান দিয়ে চাপা দেওয়া থাকতো কোনাগুলি, যাতে আচ্ছা। টান টান হয়। এইভাবে সেলাই সেলাই করতেন। আর তখনও আমি দেখছি যে ঠাকুমা বসে বসে সেলাই করছেন। আমি তো অন্যমনস্ক ভাবে অঙ্ক করছি, অঙ্কের দিকেই মন ছিল। তখনও ঘটনাটা আমি মিলাতে পারিনি, বা তখন আমি ভাবিনি, বা আমার কোনো এরকম কোনো চিন্তা আসেনি। আচ্ছা, মাটির পৈঠানটা কি বুঝলাম না। মাটির না ওজন, একটা মাটির চাপা দেওয়া মতন ওজন। আপনাকে আচ্ছা। কি বলবো, একটা উম, বাটি মনে করুন, একটা একটা বাটি, ছোট ছোট বাটির মধ্যে যদি আপনি মাটি দিয়ে বোঝাই করেন, মানে মাটিটা উম, যদি মাটির শক্ত হয়ে যায়। মাটির একটা ঢেলা টাইপের, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এইটা আর কি, মানে চারদিকে চাপা দিয়ে টান টান করে উনি সেলাই আচ্ছা। করতেন। ঠিক আচ্ছা। সেইভাবেই উনি সেলাই করছেন। আমি ভাবছি আর দুটো অঙ্ক করে তারপরে জেঠুদের বাড়ি যাবো, সেখানে তো ঠাকুমার কাজ। হঠাৎ আমার মনে হলো যে আরে ঠাকুমার কাজ, তাহলে ঠাকুমা এখানে বসে বসে কি করে সেলাই করছেন। মানে ঠাকুমার ঘোমটাটা অনেকটাই টানা, ঘোমটাটা অনেকটাই টানা, মুখটাকে ঢাকা দেওয়া, ঠাকুমা বসে বসে সেলাই করছেন। ঠাকুমা কি করে সেলাই করছেন এই ভাবতে ভাবতে হঠাৎ দেখি কি ঠাকুমার বডিটা দ্রুত মানে গিয়ে, এটা আমাদের বাড়ির দক্ষিণ দিকের এই ঘরটা ছিল, আমি ছিলাম উত্তর দিকের ঘরটাতে।
দক্ষিণ দিকের এই ঘরটাতে ঠাকুমার বডিটা দ্রুত গিয়ে সাদা দেয়ালের সঙ্গে পুরো মিশে গেল, আর মানে ঠাকুমাকে দেখতে পেলাম না। আর ততদূর মানে ততদিক দূরে কিন্তু মানে দৌড়িয়ে আমি ঘর থেকে বেরিয়ে উঠানে চলে এসেছি। আমার তখন আমি দরদর করে ঘামছি যে আমি কি দেখলাম, মানে ঠাকুমাকে দেখলাম। তখনও কিন্তু সন্ধ্যা হয়নি, বিকালটা মানে পড়ন্ত বেলা, সন্ধ্যা হয়নি। আমি হাফ প্যান্ট পরা ছিলাম, গায়ে জামা ছিল না। আমি এবার ঘরে ঢুকতে পারছি না, মানে ভয়ে এত ভয় লাগছে যে জামা প্যান্ট পরে তারপরে তো আলিপুরে যেতে হবে। আলিপুর মানে কিন্তু ওই উত্তরবঙ্গের আলিপুর না, আমাদের এই বেলঘরিয়া নিমতার আলিপুরে। সেখানে আচ্ছা। যেতে হবে, কিন্তু যাবো কি করে, হাফ প্যান্ট পরে খালি গায়ে তো যাওয়া যাবে না। এবার আমি একটু অপেক্ষা করছি বাইরে ভয়ে ভয়ে। আমার ঠিক সেই মুহূর্তে আমার মেজদা এলো। আমি মানে হাতে স্বর্গ পেলাম, মেজদাকে বললাম আমার ঘর থেকে একটু প্যান্ট শার্ট বের করে নিয়ে আসতে। আমি ঘরে আর ঢুকতে পারছি না ভয়ে। মেজদা ঘর থেকে প্যান্ট শার্ট বের করে নিয়ে আসলো, জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বলছি রাস্তায় যেতে যেতে বলবো, চলো। এবার মেজদাকে বলছি যে চলো বলে, এবার রাস্তা দিয়ে যেতে যেতে মেজদাকে সব ঘটনা বললাম। এবার মেজদাও দেখলাম আতঙ্কে, মেজদার শরীরের যে গায়ের যে পশম, যে আমার মানে হাফ হাতা শার্ট তো, হাত তোর পশম গুলি পুরো খারাপ হয়ে গেছে এইভাবে যেতে যেতে। লোম খাড়া হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আলিপুরে গেলাম, যাবার পরে আমাদের সব আত্মীয় স্বজন এখানে ছিল। আমাদের টাইটেল বণিক, বণিক গোষ্ঠী বলা হয়। সেই গোষ্ঠীর সবাই ওই বাড়িতে, আমাদের জ্যাঠা কাকা মামার পেশা সবার মেসো মাসি সবাই ওইখানে উপস্থিত। সেখানে গিয়ে ঘটনাটা বলতে ওরা আদা লোহা জল দিল। মানে ওই আদা খেলাম, লোহাটা আমার শরীরে মানে জামার পকেটের মধ্যে রেখে দিয়েছি চাবি। একবার পরে তখন ওখানে গান বাজনা হচ্ছে, আস্তে 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 সবকিছু ভুলে গেলাম। কিন্তু সেই এক ভয়ঙ্কর দৃশ্য জীবনে প্রত্যেক দিন মনে পড়ে যে ঠাকুমাকে ওইভাবে দেখেছিলাম। কেউ আমার এই বিশ্বাসকে কেউ টলাতে পারবে না, বা সে কেউ বলতে পারবে না যে এটা একটা ভুলভাল কোনো ভুল ভ্রান্তি কিছু দেখেছি। এটা হতেই পারে না, এটা অবশ্যই ঘটনাটা ঘটেছে এবং এটা সত্যি। আচ্ছা, হুম। এছাড়া আর কোনো এছাড়া আছে আমার মায়ের ক্ষেত্রে বলতে পারি। আচ্ছা, আমার আমি একটা মা জিনিস জানতে চাই, যেটা হচ্ছে আপনার এই সাধন মানে সাধনা জীবন, আমি যতদূর জেনেছিলাম অঙ্কিতের দিক থেকে, হুম, যে আপনি সাধনা করেছেন, তো এটা কি কোনো তন্ত্র সাধনার দিকে যাচ্ছে কি জিনিসটা? না 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 না, আমি রাধা গোবিন্দের ভক্ত। আমি আচ্ছা। রাধা গোবিন্দের ভক্ত। আমি ভগবান শ্রীকৃষ্ণকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসি। আমার বাবা আমার 4 বছর বয়সের সময় আমাকে একটা গোবিন্দ মূর্তি এনে দিয়েছিলেন, মানে ফটো। হুম। ওই ফটোর সঙ্গে আমার ছোটবেলা থেকে সখ্যতা হয়েছে। আমি ফটোর মধ্যেও আমি অনেক কিছু দেখেছি, সেটা দিব্য। আর এই ঘটনা, যেমন আমি একটা ঘটনা বলছি যে দৈব কিভাবে মানুষকে সহায়তা করে বা দৈব কিভাবে মানুষকে প্রখর বিশ্বাস এনে দেয়। আমি তখন ক্লাস 4-এ পড়ি। হুম। কালকে ধরুন ভূগোল পরীক্ষা, কালকে ভূগোল পরীক্ষা রাত্রি 1:30টার সময় আমি স্বপ্ন দেখছি। আমাদের স্কুলের প্রাইমারি স্কুলের দিদিমণি, বাণী দাস ছিলেন। বাণী দিদিমণি সবার হাতে প্রশ্নপত্র তুলে দিয়েছেন এবং আমি পরীক্ষা দিচ্ছি মহা আনন্দে। পরীক্ষা দিচ্ছি, ওই আনন্দের চোটে আমার ঘুম ভেঙে গেছে। কিন্তু প্রশ্নটা আমার পুরোপুরি মনে আছে যে কি প্রশ্ন, কি কি প্রশ্ন এসেছিল ভূগোলে। এবার আমি ওই ওই যে যা প্রশ্ন দেখেছি স্বপ্নের মধ্যে, সেই প্রশ্নগুলি আমি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে গেছি। পরের দিন পরীক্ষা দিয়েছি এবং ফুল মার্কস পেয়েছিলাম, 100 out of 100। তো এই জিনিসটা, এই বিশ্বাসটা তো কেউ নড়াতে পারবে না যে এই ঘটনাটা আমার জীবনে ঘটেছে এবং যা ঘটবার সেই ঘটনাটা ঘটেছেই তো ঘটেছে। যে এই ঘটনাটাকে কেউ মন থেকে মুছে ফেলতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। যে স্বপ্ন মানে মানুষকে যা দেখায় তাই মানুষের জীবনে ঘটে। স্বপ্নের সেই ঘটনাগুলি একটু ফলাফল রূপে অনেক ক্ষেত্রে ঘটে। এই প্রসঙ্গে আমি আরেকটা ঘটনা বলছি। আমার খুব শখ ছিল, আমার ইচ্ছে ছিল যে আমি মন্দির তৈরি করব। মন্দির করার ইচ্ছে, ভগবানের মূর্তি বসাবো সেখানে, মানে ভগবানের নাম জপ ধ্যান করব। তো একদিন রাত্রে স্বপ্নে দেখছি শঙ্করাচার্য আমাকে হাতে নারকেল তুলে দিয়েছেন। শঙ্করাচার্য সম্বন্ধে আপনি হয়তো অবগত আছেন, আমি জানি না সঠিক যে আপনি জানেন কিনা।
আমি একটুখানি শঙ্করাচার্য সম্বন্ধে বলছি। শঙ্করাচার্য জগৎগুরু শঙ্করাচার্য, ইনি ভারতের 4 প্রান্তে 4টে মঠ প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা। একটা হচ্ছে পূর্ব ভারতে, যেটা হচ্ছে উড়িষ্যায় গোবর্ধন মঠ, তারপরে হচ্ছে দ্বারকাধীশ, তারপরে উত্তর ভারতে হচ্ছে বদ্রীনারায়ণ, আর দক্ষিণ ভারতে রামেশ্বরম। এই 4 প্রান্তে 4টে মঠ প্রতিষ্ঠা করেছেন উনি। মাত্র 32 বছর পর্যন্ত এই জগতে ছিলেন এবং এই বয়সে উনি দশনামী সম্প্রদায়, গিরি পুরী ভারতী সমুদ্র, এই দশনামী সম্প্রদায় তৈরি করেছিলেন। আমি শঙ্করাচার্যের উপরে আমার প্রচন্ড শ্রদ্ধা আছে। ওনার শ্লোক আমার মানে আমি দিন রাত্রি আমি মানে ঠোঁটস্থ করার চেষ্টা করি এবং আমি ভাগবত পাঠক বলে আমি এগুলো ব্যাখ্যাও করি অনেক জায়গায়। যাই হোক, শঙ্করাচার্যকে আমার ভালো লাগে। মোহাম্মদগড় শঙ্করাচার্যের শ্লোকগুলি আছে, দিব্য শ্লোক, এগুলি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য এবং মানুষের জীবনে সারবত্তা, সত্যিকারের যে সারবত্তা, সেই সারবত্তাগুলি তুলে ধরতে সাহায্য করে। তা যাই হোক, শঙ্করাচার্য, যেমন আমি একটা শ্লোক বলি, না হলে আবার ব্যাপারটা ক্লিয়ার হবে না। শঙ্করাচার্য একটা শ্লোকে বলছেন, পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। এই যে যিনি বলেছেন, সেই শঙ্করাচার্যের উপরে আমার দৃঢ় বিশ্বাস আছে। তিনি স্বপ্নে আমাকে একটা নারকোল দিচ্ছেন। আমি ঘুম ভেঙে আমি দিদিদের, আমার দাদাদের বলেছিলাম যে শঙ্করাচার্য আমার হাতে নারকেল দিয়েছেন, এবার আমি মন্দির করব, এবং আমি মন্দির করেছি। সত্যি সত্যি তারপরে পরেই আমার মানে আর্থিক সংকুলন হয় এবং আমি মন্দির স্থাপন করতে পেরেছি। সেই জন্য মনে করি এই যে স্বপ্নের মধ্যে ভগবানকে দেখা বা ভগবান তুল্য কাউকে দেখা, স্বপ্নের মধ্যে যদি কেউ কিছু পেয়ে থাকে, সেই প্রাপ্তি অনেক বড় সাধনার ফসল রূপেই আসে। স্বপ্নে যদি কেউ অর্ধমাত্র সাধুসঙ্গ করে, সেই সাধুসঙ্গ অনেক কিছু থেকে ছাপিয়ে যাবে। হুম। আচ্ছা, আপনি ওই আপনার একটা মায়ের একটা ঘটনা বলতে যাচ্ছিলেন। হ্যাঁ, মায়ের ঘটনাটা। মা মা আমার 2011 সালের 23শে মে মারা যান। মাকে ভুল ট্রিটমেন্ট করে মারা হয়েছিল, ভুল ট্রিটমেন্ট করেছিল। মায়ের বুকে যন্ত্রণা হয়েছিল, বমি করেছেন। তাতে আমরা মানে আরজি করে নিয়ে যাই, প্রথমে সাগর দত্তে নিয়ে যাই, সাগর দত্ত ট্রিটমেন্ট করতে পারেনি। আরজি কর টপটি টেস্ট নেগেটিভ বলেছিল, মানে কোনো সিরিয়াস কোনো ব্যাপার ছিল না, মানে নো এমার্জেন্সি এই বলে লিখে ওরা তারপরে রেফার করে দিয়েছিল যে মেডিকেল বা নীলরতনে গিয়ে ভর্তি করুন। আমরা সেখানে নীলরতনে নিয়ে গেলাম। নীলরতনে নেবার পরে ওরা বললো আমাদের কোনো বেড নেই, আপনারা মানে রিগ্রেট ফর নো বেড এই বলে লিখে দেয়। আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার একটু সে চালাকি করে এই যে এই বলে শ্যামবাজারে ফরিয়া পুকুর, ওইখানে একটা নার্সিংহোমের নাম হচ্ছে নবজীবন নার্সিংহোম। সেই নবজীবন নার্সিংহোমে নিয়ে যায়। ওইখানে ডাক্তার কি করে, ডাক্তার 4টে ল্যাসিক্স ইনজেকশন ইন্ট্রোডিউস করে মায়ের ভিতরে শরীরে। ল্যাসিক্স কথাটার মানে হচ্ছে লাস্টিং ফর 6 আওয়ার্স। একটা ল্যাসিক্স দিলে 6 ঘন্টার মধ্যে দ্বিতীয় ল্যাসিক্স দেওয়া যায় না। এটা লিটারেলি সত্যি, মানে যে একটা ল্যাসিক্স দিলেন তো 6 ঘন্টার মধ্যে দ্বিতীয় কোনো ল্যাসিক্স আপনি দিতে পারবেন না। ল্যাসিক্সের কাগজেও লেখা আছে, মানে পড়ে দেখতে পারবেন, গুগলে সার্চ করলেও দেখবেন। সেই ল্যাসিক্স ইনজেকশন মাকে 4টে দেওয়াতে মায়ের টোটাল ডিহাইড্রেশন হয় এবং মা মারা যান। আমরা ভর্তি করেছিলাম ধরুন বেলা 1:30টার সময়, মা রাত্রি 9:30-এর মধ্যে এক্সপায়ার করে যান। এবার মাকে আমি খুব ভালোবাসতাম। মাকে ছেড়ে কোথাও গেলেও মা খুব কান্নাকাটি করতেন। মা যেমন আমার কাছে সুন্দরী মহিলা, মায়ের নাম ছিল শোভা, তেমনি মা আমার অত্যন্ত প্রিয় ছিলেন। আমিও মায়ের মানে অত্যন্ত প্রিয় ছিলাম। দূরে গেলে মা বলতেন, বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, তোমাকে ছাড়া যে থাকতে পারছি না। এইভাবে মা ভালোবাসতেন। সেই মায়ের জন্য খুব আমি দিন রাত্রি কাঁদতাম।
খুব কষ্ট হতো, খুব কষ্ট হতো। যাকে দেখতাম তার সামনে হাউ করে কাঁদতাম। আমি ওই সম্বন্ধে মামলাও করেছিলাম। পরবর্তীকালে মামলাটা তুলে নিই। যে এইবার একদিন এত এই কষ্ট এত দুঃখ দৈন্যের মধ্যে একদিন রাত্রিবেলা আমি স্বপ্ন দেখছি, মা স্বপ্নে আমাকে বলছেন, বাবা তুমি এত কাঁদছো কেন? আমি তো তোমার কৃষ্ণের সঙ্গে মিশে আছি, মানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিশে আছি। এইটা দেখলাম আমাদের উঠানে বসে বসে উনি বলছেন। আমার পরের দিনই আমার ছদ্দি এসে, ছদ্দির বাড়ি সোদপুরে, ছদ্দি এসে ছদ্দি বললো যে জানিস এরকম একটা স্বপ্ন দেখলাম, মা বলল আমি তোমার কৃষ্ণের সঙ্গে মিশে আছি। এই যে মানে কথাটা ছদ্দি বলল, তখন আমি ভাবলাম যে স্বপ্ন মা আমাকে দেখালো সেই স্বপ্নই আমার ছদ্দিকেও দেখাচ্ছে। তার মানে একই স্বপ্ন যখন দেখাচ্ছে, এই জিনিসটার মধ্যে একটা বাস্তব জিনিস রয়েছে, যে বাস্তবটা আমার মানে বাস্তবটা পরিস্ফুট হয়েছে যে মা আছেন, মাকে নিয়ে দুঃখ কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। মা খুব হাসি মুখেই স্বপ্নের মধ্যে বলেছেন, ছদ্দিকেও বলেছেন, ছদ্দিও আমার মতন এরকম কান্নাকাটি করতেন। এই জন্য মানে ছদ্দিকেও একই স্বপ্ন দেখানো। তারপরে পরে দেখি মায়ের একটা সেই কাপড়, মায়ের আগের পরা একটা কাপড় রেলিং এর উপরে আমার বৌদি শুকা দিয়েছিল, সেই রেলিং এর কাপড়টা এসে ভগবান শ্রীকৃষ্ণের যে বিগ্রহকে জড়িয়ে ধরেছে। এই ঘটনাগুলি, এই ছদ্দির স্বপ্ন, আমার স্বপ্ন এবং মায়ের কাপড়টা এই যে ভগবান গোবিন্দের বিগ্রহটাকে এসে জড়িয়ে ধরলো, এতে পরিষ্কার হয়ে গেল যে একই ঘটনা ভগবান মা কিভাবে প্রমাণ করে দিলেন যে আমি আছি, আমরা আছি এবং আমাদের অস্তিত্ব আছে, অর্থাৎ ভগবানের অস্তিত্ব আছে, মায়ের অস্তিত্ব আছে। সেই অস্তিত্বটা প্রমাণ করলো। সবচেয়ে তো ভয়ঙ্কর একটা বলছি, মানে ভয়ঙ্কর তো সেই সময় দেখা, মানে এটা হচ্ছে 1986 এর ঘটনা। আর একটা গল্প তো অঙ্কিতাকে দিয়েছি, এটা গল্প না, একদম সত্যি। সেটা পড়েছেন কিনা জানি না, পড়েছেন আপনি? না আমি পড়িনি। ওই এই গল্পটা তাহলে বলে নি। যে আমার জ্যাঠতুতো দাদা, তার বাড়ি হচ্ছে বারাসাত হঠাৎ কলোনির ওখানে। আচ্ছা। সেটা বারাসাত সরকারি হসপিটাল, স্টেট জেনারেল হসপিটালের পরে বিজয়নগর কলোনি, তার গায়ে এই হঠাৎ কলোনিটা। এবার এখানে আমি ওই দাদার ছেলে মেয়েদের পড়াতে যেতাম, আমি বিরাটি থেকে যেতাম পড়াতে। সেদিন পড়াতে পড়াতে একটু দেরি হয়ে গেছিল, পড়িয়ে এইবার যখন ওর দাদার ছেলে মেয়েদের যখন পড়িয়ে আমি ফিরতে প্রথম পড়লো হাসপাতাল মর্গ। হাসপাতালের মর্গের পাশ দিয়ে আমি এসে তারপরে যশোর টপকে যেটা স্টেশনের দিকে যে রাস্তা গেছে, এখানে ডিএম বাংলো, তারপরে এসপি বিল্ডিং, এই তার আগে রয়েছে হচ্ছে আপনার একটা খ্রিস্টান চার্চ, আর একটা হচ্ছে মুসলিমদের একটা গ্রেভিয়ার্ড। এই সব পেরিয়ে, মানে খ্রিস্টান গ্রেভিয়ার্ড, তারপরে আবার মুসলিম কবর, এগুলি পেরিয়ে যেতে হবে। এবার ওইখান দিয়ে যেতে যেতে আমার মনে হলো যে আজকে তো অনেক রাত্রি হয়ে গেছে, মানে গাটা কেমন ছমছম করছে। এই কবরখানা আর ওই মানে খ্রিস্টান গ্রেভিয়ার্ডের মাঝখান দিয়ে যেতে গিয়ে এবার গা ছমছম করছে। মনে হলো যে এখান থেকে আমার একটা নেওয়া দরকার, একটা রিক্সা ধরে নিয়ে মানে যাবো। ভাবছি কোথায় পাবো, হঠাৎ দেখি আমার সামনে একটা ভ্যান রিক্সা দাঁড়িয়ে আছে। এবার ভ্যান রিক্সা দাঁড়িয়ে থাকাতে আমি কি করলাম, আমি বললাম সে যাবে বারাসাত স্টেশনে যাবে? এমনি দিনের বেলা হলে এটা এমন কিছু রাস্তা না, হয়তো 15 মিনিটের হাঁটা পথ। আর বাজারের মাঝখান দিয়ে, বাংলোগুলির মাঝখান দিয়ে, বাজারের মাঝখান দিয়ে এসে কাছারি ময়দানের পাশে বাজার বসে, বাজারে পরে তারপরে অফিস কোর্ট টোট রয়েছে, তারপরে হচ্ছে স্টেশন। তা রিক্সাওয়ালা ঘাড় নেড়ে সম্মতি জানালো, হ্যাঁ যাবে। ওই দেখে এবার আমি রিক্সায় উঠে বসলাম। এবার রিক্সায় উঠে বসে নিজের চিন্তায় করছি, অনেকক্ষণ ধরে রিক্সা চলছে। দেখুন আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে, এই কথাগুলি বলছি, আমার কিন্তু প্রচন্ড গা ছমছম করছে। মাঝখানে ফটোতে কাকে জানি দেখতেও পাচ্ছি এই মুহূর্তে। যাই হোক, এবার ওই ভ্যান রিক্সার মধ্যে বসে আছি। এখন লোডশেডিং হয়েছে? আমাদের এখানে লোডশেডিং চলছে, আর মাঝে মাঝে কেমন আলো দেখা যাচ্ছে,
এই কারেন্ট আসলো। যাই হোক, আচ্ছা। এইবার সেই ভ্যান রিক্সার উপরে উঠে বসেছি, প্রায় 10 মিনিট ধরে ভ্যানটা চলছে, প্রায় 10 মিনিট, অথবা আমি এখন বলতেও পারবো না 10 মিনিট না 20 মিনিট না আধ ঘন্টা, কারণ অনেকক্ষণ ধরে ভ্যানটা চলছে। আমি বলছি কি ব্যাপার, ভ্যানটা তো এগোচ্ছে না, ভ্যান চলছে জোরে কিন্তু ভ্যান এগোচ্ছে না। আমি তাকিয়ে দেখছি যে সে ভ্যানটা কেমন চলছে, চাকা ফাঁকা কিছু হলো নাকি, যাচ্ছে কিন্তু কোথাও, মানে ভ্যান ভ্যান যাচ্ছে কিন্তু চলছে, কিন্তু ভ্যানটা এগোচ্ছে না তো। এবার চাকার দিকে তাকিয়ে দেখি যে ভ্যানটা অনেকটাই ওপরে মাটির, আর ভ্যানও উপরে, সে ভ্যান চালকও উপরে। ভ্যান চালককে দেখে মনে হচ্ছে যে এই ভ্যান চালক কিরকম ভ্যান চালক, এর কোথায় কি পা, হাত পা, গা, শরীর কিছুই তো বোঝা যাচ্ছে না, মানে একটা স্থির চিত্তর মতন দাঁড়িয়ে রয়েছে। এবার এই দেখে না আমি আর কিছু পাচ্ছি না, আমি যে ভগবান শ্রীকৃষ্ণকে, ওই যে আবার আবার বাস্ট করলো, এবার আবার কারেন্ট চলে গেল। এবার এই ভ্যান চালক কি, মানে কেমন ভ্যান চালক, এই ভেবে আমি কৃষ্ণ বলে ভগবানকে ডাকতে যাবো, ডাকতে একটু জোরে ডাকার চেষ্টা করছি, কিন্তু আমার গলা দিয়ে একদম আওয়াজ বেরোচ্ছে না, আমি কোনোভাবে কৃষ্ণ বলতেই পারছি না। কৃষ্ণ বলতে গিয়ে যেন কে জানে গলা টিপে ধরছে, আমার গলা দিয়ে আওয়াজ হচ্ছে না, বুক ফুক বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর পেরে উঠছি না। অনেক কষ্টে ভাবতে 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 মানে দম ছাড়ার মতন করে কৃষ্ণ যেই বলেছি, তখন দেখি কি আমি মাটির উপরে দাঁড়িয়ে আছি, কোনো ভ্যান ফ্যান কিচ্ছু নেই, মাটির উপরে দাঁড়িয়ে আছি। আর কোথা থেকে আমার শরীরে সমস্ত শক্তি জড়ো করে আমি চো চো করে দৌড় দিয়েছি, ওই ডিএম বাংলো ফাংলো সব, কাছের ময়দান সব পিছনে ফেলে, কোর্ট ফোর্ট পিছনে ফেলে স্টেশনে এসে দাঁড়িয়েছি। এবার স্টেশনে পৌঁছিয়ে আমার বিশ্বাস হচ্ছে না, স্টেশনের লোকজনগুলিকে, এই আলো ফালো সবকিছু কেমন জানি মৃদু মৃদু লাগছে, আলো দেখে লোকজনগুলিকে দেখে সব অশরীরই মনে হচ্ছে। তারপরে যাই হোক অনেকক্ষণ বাদে ওই লাস্ট ট্রেনটা আসলো, লাস্ট ট্রেনটা ধরে তারপরে আসলাম বিরাটি স্টেশনে। এবার বিরাটি স্টেশনে অনেক লোকজনের ভিড়, মানে বারাসাত থেকে এখানে ওই রাত্রিবেলা তখন প্রায় 11:15 বাজে। তারপর বিরাটি স্টেশন থেকে হাঁটতে হাঁটতে তাৎকলে আমার যেখানে বাসস্থান ছিল সেখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে তারপরে চলে গিয়ে রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছে, রাত্রিবেলা আমি আবার অচেতন্য হয়ে পড়েছি, আর আমার কোনো জ্ঞান ছিল না। যখন সকালবেলা যখন জ্ঞান ফিরেছে তখন দেখি লোকজন ঘরের মধ্যে রয়েছে, ওরা জল ফল ছিটিয়ে আমার দিকে তাকিয়ে বলছে কি হয়েছিল, মানে দরজা ভেঙে ওরা ঘরে ঢুকেছে। আমার ঘর থেকে নাকি গো 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 শব্দ শুনতে পেয়েছে, সবাই চারদিক দিয়ে ছুটে এসছে, কারণ ওটা একটা চেম্বার মতন ছিল সেটা। আর ওই ঘরের পাশ দিয়ে আমাদের যে বাড়িওয়ালারা, ওদের মানে টয়লেট যাওয়ার রাস্তা ছিল, ওই পাশ দিয়ে আমার জানলার পাশ দিয়ে ওরা ওই আওয়াজ শুনেছে। তখন মানে আমাকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ওই গো গো শব্দ শুনে তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে আমার মুখে চোখে জল দিয়ে, জল মানে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে এনেছিল। এটা ছিল আমার জীবনের মানে ভয়ঙ্করতম ঘটনা, কারণ এই ঘটনাটা আমি অনেকদিনই ভুলতে পারিনি। আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা কিন্তু বাস্তবটা ভয়ঙ্কর আকারে এসে পড়েছিল দুইজনের কাছে। যদি আপনি শুনতে চান আমি সেটা শোনাতে পারি। বলুন। আমি তখন আমাদের এই নিমতা কালীবাড়ির ওখানে শ্রীদুর্গপল্লীতে থাকি। কৃষ্ণদা বলে এক ভদ্রলোক আমার কাছে আসতেন রেগুলার, উনি কিন্তু ভ্যান চালক, কিন্তু আমার কাছে আসতেন। আর যেই আসুন, ভ্যান চালক আসুন বা কুয়ো করার লোক আসুন বা যেই হোক, আসলে আমি সবার সঙ্গে আমি কথা বলতাম, বা সবার সঙ্গে জমিয়ে সবাই আমার সঙ্গে আড্ডা মারতে ভালোবাসতো। বা যে চাকরি পাবে, চাকরিজীবী লোক চাকরি পাবে এরকম আশা ছিল, চাকরি পেয়েছে, সেই সব লোকজন আমার কাছে সবাই আসতেন, সবার সঙ্গে কথাবার্তা বলতাম, সবাই একযোগে গল্প গুজবের মতন চলতো। সেখানে কৃষ্ণদা বলে এক ভদ্রলোক, উনি ভ্যান চালাতেন, উনি মানে একটা বিবরণ দিচ্ছেন যে নিমতা থানার থেকে মানে লাশ, মানে লাশগুলি যেত কখন, রাত্রিবেলায় 12টার পরে। কারণ দিনের বেলায় যদি কোনো লাশ পাঠাতো, মানে ব্যারাকপুরে পাঠানো হতো, যদি লাশ পাঠানো হতো মর্গে, তাহলে অনেক সময় লাশ নিয়ে কেওয়াস হয়,
লোকজন বলে যে এটাকে কিভাবে মারা গেল, কেন মারা গেল, দিনের বেলা এই জন্য ওই লাশগুলি পাঠানো হয় না। তা নিমতা থানা বড়বাবু কৃষ্ণদাকে ডেকে বললেন যে এই কৃষ্ণ একটা বডি নিয়ে যেতে হবে, আজকে রাত্রিবেলা 12টার পরে রেডি থাকিস। কৃষ্ণদা বলছেন ঠিক আছে যাব, আমরা আমাদের পয়সা পড়লেই যাবো, আমাদের আর সুবিধা কি আছে। বলছে ঠিক আছে, একটা না দুটো নিতে হবে, আরেকজনকে নিয়ে নিবি। এবার বলার পরে কৃষ্ণদা আরেকজনকে জোগাড় করেছেন, তার নাম হচ্ছে দুঃখীদা। এই কৃষ্ণদা আর দুঃখীদা দুজন মানে দুটো লাশ নিয়ে যাবেন। তখন কৃষ্ণদা কিন্তু ভ্যান চালাতেন না, মানে যখন নাকি পুলিশের থানা থেকে বলেছে তখন কৃষ্ণদা ওই যে পায়ে টানা রিক্সা, ওই পায়ে টানা রিক্সা চালাতেন, ওই দুঃখীদাও পায়ে টানা রিক্সা চালাতেন। এবার ওই দুজনকে দুটো লাশ দিয়ে রাত্রি 12টার পরে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে বারাকপুরে নিয়ে যেতে হবে, মর্গে, বারাকপুরে মর্গে নিয়ে যেতে হবে। এবার দুজন লাশ নিয়ে যাচ্ছেন। এবার লাশ দুটো কিভাবে বেঁধেছেন, ওই পিছনে লম্বা করে বেঁধে, মানে সিটের সঙ্গে এমন ভাবে করানো হচ্ছে যে দড়ি দিয়ে বেঁধে সিটের সঙ্গে মানে বেঁধে ওরা দুটো বডি নিয়ে রওনা দিয়েছেন। এবার নিমতা থানার থেকে এটা বিরাটি তাৎকল থেকে নিমতা আবার কারেন্ট গেল বাস্ট হয়ে। এইগুলি নিয়ে দুটো বডি নিয়ে এইভাবে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ কৃষ্ণদা শুনছেন কি ওই দুঃখীদা পিছনে, হঠাৎ শুনছেন যে পিছনে দুঃখীদার মানে গো 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 করে আওয়াজ হচ্ছে, বলে ওরকম একটা আওয়াজ হচ্ছে, গঙ্গানির শব্দ। এবার কৃষ্ণদা ঘাড় ঘোরাতে পারছে না পিছন দিকে, কি হলো, মানে ডেড বডি তো। এবার ডেড বডিতে আবার পিছনে গো গো করে কেন, কিসের শব্দ, মানে দুঃখী নিশ্চয় কিছু হয়েছে। আতঙ্ক তো আতঙ্কই, যখন আতঙ্ক আসে মনের মধ্যে তখন মানে কোনো ঘটনা ঘটে গেলে ঘটনার দিকে না তাকালেও বোঝা যায় কিছু একটা দুর্ঘটনার মতন কিছু ঘটেছে। যেমন আমি একবার ওই সোদপুরে একটা পেট্রোল পাম্পে বসেছিলাম 4জন বন্ধু মিলে, হঠাৎ পিছন দিকে একটা কেমন জানি আতঙ্কের মতন হলো, চারদিক স্তব্ধ হয়ে গেল। পিছনে না তাকিয়েও আমরা বুঝতে পেরেছিলাম যে একটা দুর্ঘটনা ঘটেছে। দুজন বাইক চালক অ্যাক্সিডেন্ট করে, মানে সে যখন নাকি একদম ফ্লাইং অবস্থায় আছে তখন একটা 407 এসে ওই একজন বাইকওয়ালাকে ধাক্কা মেরেছে, তার হেলমেট ভেঙে ভদ্রলোক রাস্তায় পড়ে একদম সেন্সলেস। তখন ওই বুঝতে পেরেছিলাম কিছু দুর্ঘটনা ঘটেছে। তারপরে ছুটে গিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া, এই সমস্ত করেছিলাম, যে লোকটা বেঁচে গেছিলেন সেবার। তো এখানে তাই হলো, কৃষ্ণদার মনে হচ্ছে যে পিছনে এমন একটা কিছু ঘটেছে, দুঃখী কিছু বলছে না, দুঃখী গো গো আওয়াজ কিছু একটা ঘটেছে। কৃষ্ণদা আস্তে আস্তে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখেন কি ওই যে ডেড বডিটা দুটো হাত ওই দুঃখীর ঘাড়ের উপরে, একদম হুমড়ি খেয়ে ডেড বডিটা উপরে রয়েছে। অনেকক্ষণ ধরে কৃষ্ণদার মনের মধ্যে খুব ভয় লাগছে, একদম রিক্সা থামিয়ে গেছেন। কিন্তু হঠাৎ কৃষ্ণদার মনে হলো যে একটু সাহস সঞ্চয় করলেন। কৃষ্ণদার মনে হলো যে ব্যাপারটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছু না, কি যে ওই যে ডেড বডিটাকে বাঁধা হয়েছে বাঁধনটা ঠিক ছিল না, দড়িটা বাঁধন এত কম হালকা ছিল যে বাঁধন ছিঁড়ে গিয়ে ডেড বডিটা গিয়ে ওই দুঃখীদার ঘাড়ের উপরে পড়েছে, ডেড বডির হাত দুটো। আর মনে হচ্ছে যেন কোনো কঙ্কাল মৃতদেহ ভূত এসে ওনার ঘাড়ের উপরে পড়েছে। একদম অবিকল ভৌতিক ঘটনার মতনই হয়েছে, কিন্তু মানে আসলে ভূতের এখানে কোনো ছিল না, ভূমিকা ছিল না, ভূতের ভূমিকা ছিল না। ভূমিকাটা হচ্ছে যে দড়ির বাঁধনটা হালকা ছিল। যাই হোক, এইটা মানে ভৌতিক না হলেও ভৌতিক অবস্থার মধ্যে পরিপ্রেক্ষিতে মানে বেশ মানে ভয়াবহ আবহ সৃষ্টি করেছিল। যেমন এখানে আমার এখানে যেটা হচ্ছে, বারবার এই যে কারেন্ট চলে যাচ্ছে, আর আমি এগুলো বলছি আর মনে হচ্ছে কিন্তু অনেকে অশরীরী কেউ এইসব কথাবার্তা শুনে যাচ্ছে কান খুললে।
এইগুলো নিয়ে চর্চা করলে একটু হলেও আসে। এখানেও কুকুরটা, একটা কুকুর আমাদের পাড়াতে অনেক কুকুর থাকে রাতে, হঠাৎ করে এই কুকুরগুলো কিছুক্ষণ ধরে চেঁচাচ্ছে, তারপর আপনার সাথে কথা বলছি যখন তখন টাওয়ারে প্রবলেম হওয়া শুরু হলো, নেটওয়ার্ক প্রবলেম হওয়া। তো যাই, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আজকের রেকর্ডিংটা। আপনার কি আমাদের অডিয়েন্সকে বা আমাদের শ্রোতা বন্ধুদের জন্য কিছু বলার আছে? আমার বলার একটাই উদ্দেশ্য আছে, বলতে চাই একটাই কথা, সেটা হচ্ছে যে যেমন এই কথাটা আমি আগেও বলেছি, এখনো বলছি, যে যেমন ভূত আছে তেমনি ভগবান আছেন। যারা সাধন ভজনা করেন তারা এই বিদেহী আত্মাদের দেখতে পান। আর এই বিদেহী আত্মাদের দেখলে ভয় পেয়ে থেমে গেলে হবে না। এই বিদেহী আত্মাদের দেখে, তাদের দেখে আরো বরঞ্চ উৎসাহ ভর করে সাধন পথে এগিয়ে যেতে হবে। যে তোমাদের যখন দেখতে পেরেছি, এর ভগবানকেও দেখতে পারবো। এটাই হচ্ছে ভরসা, যে তোমরা আছো তার মানে ভগবানও আছেন। এটাই হচ্ছে আমার বার্তা। অসংখ্য ধন্যবাদ চিরঞ্জীব বাবু। তো আজকের মতো তাহলে রেকর্ডিংটা এখানেই শেষ করছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.